একবার এক ইজিপশিয়ান রাজা তার দুই ভাতিজাকে নিজের কাছে ডাকলো। এদের নাম ছিল আজার এবং তারেক। রাজার নিজের কোনো ছেলে ছিল না, তাই সে ডিসিশন নিল যে তার এই দুই ভাতিজার একজনকে রাজা বানাবে। কিন্তু এই দুইজনের মধ্যে কার যোগ্যতা বেশি এটা বোঝার জন্য সে তাদেরকে পরীক্ষা করতে চাইল। রাজা তাদের দুইজনকে একা একা দুইটা পিরামিড তৈরি করতে বলল। এর জন্য তাদেরকে সময় দিল রাজা 5 বছর। 5 বছর পর রাজা দেখবে কার পিরামিডের উচ্চতা সবচেয়ে বেশি। যার পিরামিডের উচ্চতা বেশি হবে রাজা সেই ভাতিজাকেই পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিবে। এই কথা শোনার পর আজার খুব তাড়াতাড়ি কাজে নেমে পড়লো। কিছু মাসের মধ্যে সে অনেক বড় বড় পাথর জোগাড় করে পিরামিডের বেসও তৈরি করে ফেললো। পাথরগুলো অনেক ভারী ছিল আর আজারও অনেক কঠিন পরিশ্রম করছিল। আজারের পরিশ্রম দেখে গ্রামবাসী ভাবলো যে আজারই পরবর্তী রাজা হয়ে যাবে। এইবার আজার নিজের পিরামিডের বেস তৈরি করে তারেকের প্লটে গেল দেখার জন্য যে তারেক তার কাজের কেমন অগ্রসর করেছে। গিয়ে দেখলো তারেকের প্লট একদমই খালি, মানে তারেক কোনো কাজই করে নাই। আজার এরপর তারেকের কাছে গেল। সে দেখলো তারেক কি যেন একটা মেশিন তৈরি করছিল। আজার জিজ্ঞাসা করলো এই জিনিসটা কি কাজের জন্য। তখন তারেক বলল এই মেশিনটা দিয়েই তো আমি পিরামিড তৈরি করব। আজারের কাছে মনে হলো তারেক বোকামি মার্কা কথাবার্তা বলছে আর শুধুই টাইম পাস করছে, যে কারণে সে তারেকের উপর রেগে গিয়ে তাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল। আজার এরপর পিরামিডের দ্বিতীয় স্তরটা তৈরি করার জন্য ইজিপ্টের সবচেয়ে শক্তিশালী লোক বিনুকে ভাড়া করলো। দ্বিতীয় স্তর তৈরি করতে তাদের সময় লাগলো 4 মাস, তৃতীয় স্তর করতে 10 মাস। কিন্তু চতুর্থ স্তর তৈরি করতে গিয়ে আজারের মন খারাপ হয়ে গেল, কারণ চতুর্থ স্তরে এক একটা বড় পাথর বসাতে তাদের 1 মাসের মতো সময় লাগছিল। তখন আজার বুঝে গেল এইভাবে চলতে থাকলে তাদের এই পিরামিড তৈরি করতে 30 বছরের মতো সময় লাগবে। কিন্তু তখনই গ্রামবাসীর চিৎকারের শব্দ আজারের কানে এলো। সে তখন দেখতে গেল লোকজন এত খুশি হয়ে কি নিয়ে চিৎকার করছে। তখন তার চোখে পড়ল যে তারেক একটা মেশিনে বসে পিরামিডের জন্য পাথর লাগাচ্ছিল। মেশিনটা অনেক সহজে বড় বড় পাথরগুলো ক্যারি করছিল আর সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছিল। আজারের যেন চোখে বিশ্বাসই হচ্ছিল না। শুধুমাত্র 1 মাসের মধ্যে তারেক আজারের পিরামিডের উচ্চতা সমান পিরামিড তৈরি করে ফেললো, আর পরের 2 মাসের মধ্যে সে পিরামিড পুরো কমপ্লিটই করে ফেললো। এরপর যখন ইজিপ্টের রাজা তাদের দুইজনের পিরামিড দেখতে আসলো, তখন সে তারেকের পিরামিড দেখে অনেক খুশি হয়ে তাকেই রাজা বানিয়ে দিল। কিন্তু আজার এত পরিশ্রম করেও তার কাজের ফল পেল না। এটা আসলে একটা ফিকশনাল স্টোরি, কিন্তু এই স্টোরিটা থেকে আমরা স্লো লেন এবং ফাস্ট লেনের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। এই গল্পে আজার স্লো লেনার হিসেবে কাজ করেছে এবং তারেক ফাস্ট লেনার হিসেবে। দ্য মিলেনিয়ার ফাস্ট লেনের বইটির লেখক এম.জে. ডিমার্কোর মতে আমাদের সোসাইটিতে যারা মিডল ক্লাস রয়েছে বা স্লো লেনার্স রয়েছে তাদের টাকা রিলেটেড ইকুয়েশনটা হচ্ছে ওয়েলথ ইজ ইকুয়াল টু জব প্লাস মার্কেট ইনভেস্টমেন্টস। জব এখানে তাদের প্রাইমারি ইনকাম সোর্স হিসেবে কাজ করে আর মার্কেট ইনভেস্টমেন্টটা ওয়েলথ এক্সিলারেটর হিসেবে। এখন সেভিং মিডল ক্লাস বা স্লো লেনার্সরা দেখবেন যে সারা জীবনই প্রায় সময় সেভ করে চলে এবং তারা তাদের পে চেকের 10% হয় মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা হোম এপ্রিসিয়েশনে ইনভেস্ট করে। মূল টার্গেটটা হচ্ছে এভাবে একসময় কম্পাউন্ড ইন্টারেস্টে তার প্রচুর টাকা জমা হবে, তখন তার লাইফটা সিকিউর হবে এবং সে তখন লাইফটা এনজয় করতে পারবে। সেভিং মিডল ক্লাসটা এখানে লাইফটা সিকিউর করা এবং এনজয় করার জন্য যে প্রসেসটা ফলো করে এটা ফিল আপ হতে হতে দেখবেন যে তার রিটায়ারমেন্টের সময় হয়ে যায় এবং এজ তখন 60 থেকে 65 এর মধ্যে চলে যায়। এখন এই এজে এসে সে যদি তার ড্রিমসগুলো ফিল আপও করতে চায় বা লাইফটা এনজয় করতে চায় তখন তার কি অবস্থা হয় সেটা এখন আমরা একটা ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখব। এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একজন বুড়ো লোক ল্যাম্বরগিনি গাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু তার আসলে সে গাড়ি থেকে বের হয়ে আসতে কষ্ট হচ্ছিল আর বের হয়ে আসার পর সে নিজের উপর হাসতে থাকে। এই ভিডিওটার কমেন্টসগুলো যদি দেখেন তাহলে দেখবেন ভিউয়ার্সরা লিখেছে লাফিং বাট ডিপ ইনসাইড হি ইজ ক্রাইং সো হার্ড। মানে বাইরে থেকে তো সে হাসতেছিল কিন্তু ভিতরে ভিতরে আসলে তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই বয়সটা আসলে এই ধরনের গাড়ি পেয়ে কি লাভ। এই বিষয়টাকে অথর এম.জে. ডিমার্কো গেটিং রিচ স্লো বলেছেন। এখন কথা হচ্ছে আপনি যদি স্লো লেনার্সদের দলে না থাকতে চান, ফাস্ট রিচ হতে চান, মানে আপনি যদি ফাস্ট লেনে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই বিষয়টাকে বোঝার জন্য আমরা পুরোপুরি এখন অথর এম.জে. ডিমার্কোর স্ট্র্যাটেজিটা ফলো করব। উনি নিজে ওয়েলদি হয়েছিলেন 5 থেকে 6 বছরের মধ্যে। মধ্যবিত্ত থেকে কম বয়সে ফার্স্ট লেনে রিচ হওয়ার জন্য আপনাকে এখন দুইটা ইকুয়েশন ভালোভাবে বুঝতে হবে। এক হলো নেট প্রফিট ইজ ইকুয়াল টু ইউনিট সলিড ইনটু ইউনিট প্রফিট। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটে 12,000 মানুষ প্রতিদিন ভিজিট করে, এর মধ্যে 1% মানুষ আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে, তাহলে 12,000-এর 1% হলো 120 জন। আর ধরে নিলাম যে আপনি প্রতি প্রোডাক্টে 100 টাকা করে প্রফিট করেন, তাহলে আপনার প্রতিদিনের প্রফিট হয়ে গেল 12,000 টাকা।
এইবার আপনি আপনার ওয়েবসাইটে যারা আপনার হ্যাপি কাস্টমার রয়েছে তাদের রিভিউ অ্যাড করে দিলেন। এখন দেখা গেল এর কারণে আপনার কনভার্সন 1% থেকে 1.5% হয়ে গেল। মানে আগে 1% কনভার্সনের হিসেবে 12,000 লোকের মধ্যে 120 জন লোক আপনার প্রোডাক্ট ক্রয় করত, আর এখন 1.5% কনভার্সনের হিসেবে 12,000 লোকের মধ্যে 180 জন লোক আপনার প্রোডাক্ট ক্রয় করছে। মানে আপনি এখন রেগুলার 18,000 টাকা প্রফিট করছেন। তাহলে 18,000 মাইনাস 12,000 টাকা মানে 6,000 টাকা আপনি রেগুলার বেশি প্রফিট করছেন, তাও কোনো ইফোর্ট ছাড়াই। আর এই ধরনের প্রফিট বা ইনকাম আপনার কোনো জবে পসিবল না, কারণ কোনো জবে আপনাকে পার ডে 6,000 টাকা করে ইনক্রিমেন্ট দেওয়া হবে না। এইবার আসি ফার্স্ট লেনের সেকেন্ড ইকুয়েশনে, অ্যাসেট ভ্যালু ইজ ইকুয়াল টু নেট প্রফিট ইনটু ইন্ডাস্ট্রি মাল্টিপল। সাপোজ আপনার কোম্পানি প্রতি বছর 1 কোটি টাকা প্রফিট করে, তাহলে এই বিজনেসটাকে আপনি 3 থেকে 14 কোটি টাকার মধ্যে সেল করতে পারবেন। দেখুন এই চার্টটা শো করতেছে যে আমরা আমাদের বিজনেসকে বিজনেসের টাইপস অনুযায়ী সেল করলে কত গুণ প্রফিট করতে পারবো। ফর এক্সাম্পল, আপনার যদি অ্যাডভার্টাইজিং এর বিজনেস থাকে তাহলে এটা সেল করলে আপনি 2.85 টাইমস অফ প্রফিট করতে পারবেন। সার্জিক্যাল এবং মেডিকেল ইকুইপমেন্টস এর উপর বিজনেস থাকলে এটা সেল করে আপনি 17.32 টাইমস অফ প্রফিট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পুরোপুরি এক্সাক্ট নাম্বার না, তবে এই চারটা থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তো পেয়েছি। এখন তাহলে কথা হচ্ছে, আপনি যদি ফার্স্ট লেনে নিজের বিজনেস ওপেন করতে চান তাহলে আপনাকে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এর জন্য অথর এম.জে. ডিমার্কো আমাদেরকে 5টা কমান্ডমেন্ট ফলো করতে বলেছেন, আর তা হলো নেক্সট। এখানে এন হলো নিড। দর্শন পাটেল যখন অনেক মিডল ক্লাস মানুষদের সাথে কথা বলছিলেন যে তারা কোন পারফিউম ইউজ করে, কি ধরনের স্মেল তাদের পছন্দ, পারফিউম ইউজ করার সময় তাদের কি ধরনের প্রবলেম হয়, তখন অনেক মানুষ তাকে বলল যে পারফিউম অনেক দ্রুত শেষ হয়ে যায়। তখন দর্শন পাটেল মানুষদের পারফিউম রিলেটেড অনেক স্ট্রং একটা নিড সম্পর্কে জানতে পারলো, যে মানুষের স্মেলের চাইতেও বেশি দরকার যে পারফিউমটা যাতে অনেক দিন চলে। শুধুমাত্র এই নিডের উপর বেসিস করেই সে তার মার্কেটিং অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে ফেললো। উনি অ্যাড করলো ফগ বেশি দিন চলে, এমনকি প্রতিটা বিজ্ঞাপনে উনি এই কথাটা অ্যাডও করে দিল, আর এর মাধ্যমেই ফগ ইন্ডিয়াতে স্ট্রংলি এস্টাবলিশ হয়ে গেল। আর এই স্ট্র্যাটেজিটার কারণেই ফরেনের যে ব্র্যান্ড ছিল এক্স ইন্ডিয়াতে, তাদেরকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ মেজরিটি মার্কেট শেয়ার তখন ফগের কাছে চলে এসেছিল। এরপর ইতে হচ্ছে এন্ট্রি, মানে আপনার বিজনেসের মতো বিজনেসে কাউকে আসার জন্য স্ট্রং কোনো ব্যারিয়ার তো অবশ্যই পার করতে হবে। এমনও যাতে না হয় যে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র 2,000 টাকার বিজ্ঞাপন ছাড়লো আর তাতে তার বিজনেস উপরে উঠে গেল আর আপনার বিজনেস ফেল হয়ে গেল। ইন শর্ট, ভালো এবং বেটার বিজনেস করার জন্য লম্বা সময় ধরে সে বিজনেসটা করতে হবে এবং সিস্টেমেটিক প্রসেস ফলো করতে হবে। এরপর সিতে আসে কন্ট্রোল। একবার ব্রায়ান চেস্কি নিউ ইয়র্ক গেলেন, কিন্তু সেখানে থাকার জন্য সে কোনো প্লেসই খুঁজে পেল না, কারণ সে সময় আমেরিকাতে প্রেসিডেন্টশিপের জন্য ইলেকশন শুরু হওয়ার কথা ছিল এবং বারাক ওবামা স্পিচ দেওয়ার জন্য আসছিলেন, যে কারণে নিউ ইয়র্কের সকল হোটেল বুক হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে ব্রায়ান চেস্কি তখন তার ফ্রেন্ডের বাসায় চলে গেল, কিন্তু তার ফ্রেন্ডের কাছে কোনো এক্সট্রা বেড না থাকার কারণে তার ফ্রেন্ড তাকে এয়ার বেড দিয়ে দিল এবং সাথে ব্রেকফাস্ট, মানে এয়ার বেড এবং ব্রেকফাস্ট। তখন ব্রায়ান চেস্কি এবং তার ফাউন্ডার ভাবলো যে এমন সমস্যা তো অনেক ভিজিটারদেরই হতে পারে, এমন কিছু কি করা যায় কিনা যে লোকজন তাদের বাসার কিছু জায়গা ভিজিটরদেরকে রেন্টে দিয়ে দিবে কয়েকদিনের জন্য হোটেলের মতো। এতে হোম ওনারও কিছু টাকা পেয়ে যাবে, ভিজিটারও থাকার জায়গা পেয়ে যাবে এবং আমরাও কিছু কমিশন পেয়ে যাব। ঠিক এই ভাবনা নিয়েই ব্রায়ান চেস্কি একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলে ফেললো যার নাম Airbnb, মানে এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট, যা বর্তমানে ওয়ার্ল্ডের 160তম ভ্যালুয়েবল কোম্পানি। এখন কথা হচ্ছে এখানে কন্ট্রোল কনসেপ্টটা কাজ করলো কিভাবে। দেখুন, ব্রায়ান যখন তার ফ্রেন্ডের বাসায় ছিল সে ভাবেনি যে সে তার নিজের শহরে এসে নিজের বাসাটাকে হোটেলের মতো রেন্টে দিয়ে দিবে, সে বরং পুরো প্ল্যাটফর্মটাকে কন্ট্রোল করে ফেললো। ব্রায়ান ভিজিটার এবং হাউস ওনারদের মধ্যে কানেকশন তৈরি করার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্মই তৈরি করে ফেললো। এইবার নেক্সট এসে আসছে স্কেল। অ্যালেক্স হারমোজির একটা জিম ছিল যেখান থেকে সে পার মান্থ 1 লাখ টাকা ইনকাম করত। এরপর সে আরো 6টা জিম ওপেন করলো, মানে এখন সে 6 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে। কিন্তু হঠাৎ করে সে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম শুরু করলো।
এখন কথা হচ্ছে এটা কিভাবে পসিবল হলো। অ্যালেক্স যখন স্কেল আপ করে আরো 6টা জিম ওপেন করলো, তখন সে আরো বেশি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারলো। শুধু তাই নয়, সে শিখে গিয়েছিল কিভাবে বেশি বেশি ক্লায়েন্টকে নিজের জিমে আনা সম্ভব। অ্যালেক্স তখন অন্য জিমের মালিকদেরকে শেখানো শুরু করলো যে তারা কিভাবে বেশি বেশি ক্লায়েন্টকে নিজের জিমে এনে নিজেদের বিজনেসকে ডাবল করতে পারবে। এটা শেখানোর জন্য অ্যালেক্স সেসব জিম ওনারদের থেকে 1 লাখ টাকা করে চার্জ করতো। এই সকল কিছুই সম্ভব হয়েছে অ্যালেক্সের জিমের বিজনেসকে স্কেল আপ করার কারণে। লাস্ট টিতে আসছে টাইম। টাইমের বিষয়টা আসলে খুব সিম্পল একটা বিষয়, যদিও আমাদের মিডল ক্লাস ফ্যামিলির এই বিষয়টা বুঝতে চায় না। আর তা হলো, পৃথিবীতে আমাদের সকলের জন্য সময় আসলে কিন্তু অনেক কম, কিন্তু এই কম সময়টার মধ্যে আমাদের অনেক কিছু করা রয়েছে। অনেক কিছু করা এবং অ্যাচিভ করার জন্য আমাদেরকে কিন্তু আমাদের টাইমটা পারফেক্টলি ম্যানেজ করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অথর 𝐁𝐮𝐬𝐬 তার বই দ্য মিলেনিয়াম ফার্স্ট লেনে স্লো লার্নার্সদেরকে নিয়ে অনেক হার্শভাবে কথা বলেছেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি তার কনসেপ্টটাকে সিম্পলি আপনাদের সাথে উপস্থাপন করতে। আরেকটা বিষয় হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মাথায় ক্যাচ করবে যে আমরা কি তাহলে লাইফে ইনভেস্ট করব না? অবশ্যই করবেন। আমি নিজেও কিন্তু একজন পার্সোনালি প্রফেশনাল ইনভেস্টর। আর যারা ফার্স্ট লেনে পৃথিবীতে এখন পর্যন্ত রিচ হয়েছেন, তারা কিন্তু বেশ ভালো পরিমাণ অ্যামাউন্টের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে। এর অর্থ ফার্স্ট লেনে আরো দ্রুত রিচ হতে হলে আপনাকে বিজনেসের পাশাপাশি ইনভেস্টমেন্টের দিকেও কিন্তু নজর দিতে হবে। বুঝতে পেরেছেন? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।